তাহলে বেগম খালেদা জিয়া যেই দলের নেতৃত্ব দিয়েছেন, আপসহীন নেত্রী ছিলেন, এবং জিয়াউর রহমান সাহেব সম্পর্কে আমরা জানি, সেখানে আজকের বিএনপি আপোস করে। একজন রাজনীতিবিদের যে দেশপ্রেম থাকা উচিত, একজন রাজনীতিবিদের যে সৎ থাকা উচিত, এবং দুর্নীতিমুক্ত সন্ত্রাস সরকার গঠন দেশ পরিচালনা করতে হলে যে সকল গুণাবলীগুলো থাকা দরকার সেগুলো তার প্রমাণের মধ্যে বিরাজ করছে। বিএনপির হয়তোবা ভয় জাগে মনে, ভবিষ্যতে কোনোদিন যদি পতিত শক্তি ফেরত আসে, 7-এর যেই আর্টিকেল সংবিধানের, সেই অনুযায়ী আবার তাদের ফাঁসিতে ঝুলতে হয় কিনা, সেই ভয় কাজ করে কিনা আমি জানি না। আবার উত্তপ্ত হচ্ছে রাজপথ। একদিকে গণভোটের রায় বাস্তবায়নের রাজপথে নামছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। মে থেকে জুলাই পর্যন্ত বিভাগীয় শহরগুলোতে সমাবেশের ঘোষণা দিয়ে তারা আন্দোলনের মাঠ গরম করার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে দীর্ঘ চড়াই উতরাই পেরিয়ে ক্ষমতার মসনদে বসা বিএনপি তাদের শক্তি প্রদর্শনে প্রস্তুত। আগামীকাল 1 মে শ্রমিক দিবসে নয়াপল্টনে বিশাল সমাবেশের ডাক দিয়েছে তারা, যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু রাজনীতির এই উত্তাপ কেবল রাজপথেই সীমাবদ্ধ নেই, পৌঁছে গেছে সংসদেও। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ ও গ্রেপ্তারের দাবি তুলেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সাংবিধানিক ধারাবাহিকতা বনাম রাজনৈতিক নৈতিকতার এই লড়াই দেশকে কোন দিকে নিয়ে যাচ্ছে? একদিকে মিত্রজোটের কর্মসূচি, অন্যদিকে রাষ্ট্রপতির পদ দিয়ে সংসদে বিতর্ক। বাংলাদেশের রাজনীতি কি তবে বড় কোনো পরিবর্তনের দ্বারপ্রান্তে? আসছে সমাবেশের রাজনীতি, এই শিরোনামে আজকের আলোচনায় সাথে আছি আমি ফারনাজ জুই। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RIC স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে পর্যায়ক্রমে আমার সঙ্গে যুক্ত হবেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। স্টুডিওতে আছেন অ্যাডভোকেট রফিক শিকদার, সদস্য নির্বাহী কমিটি বিএনপি। স্বাগত জানাচ্ছি আপনাকে। দর্শক, জানিয়ে রাখতে চাই কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন অ্যাডভোকেট আলী নাসির খান, জয়েন্ট চিফ অর্গানাইজার এনসিপি। অ্যাডভোকেট রফিক শিকদার, যেমনটি বলছিলাম যে আবারও কিন্তু রাজপথে নামতে যাচ্ছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য, এবং মে থেকে জুলাই পর্যন্ত বিভাগীয় শহরগুলোতে সমাবেশের ঘোষণা দিয়েছে তারা। এই যে কর্মসূচি, এর মূল লক্ষ্য কি? গণভোটের রায় বাস্তবায়ন নাকি রাজনৈতিক শক্তির জানান দেয়া? কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচককে এবং যারা দেখছেন সেটির সামনে বসে, এবং দেখুন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। রাজনীতি একটা শিল্প, এবং সেটার মধ্যে যদি সৃজনশীলতা থাকে তাহলে সেটি আরও বেশি অর্থবহ হয়ে ওঠে। দীর্ঘ 15 বছর পরে, এবং যদি বলি একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক দল জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকারে এসছে এবং পার্লামেন্টে যারা আছে প্রত্যেকে নির্বাচিত সংসদ সদস্য। অতীতের যে কোনো সময় চেয়ে সুষ্ঠু অবাধ নির্বাচন হয়েছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন সমসাময়িক রাজনীতি, সমসাময়িক দাবি, সমসাময়িক অভাব অভিযোগ আমাদের এই দেশে আছে, এবং এগুলো নিয়ে কথা হবে, পার্লামেন্টে ডিবেট হবে। রাজনৈতিক দলগুলো যারা আছে ক্রিয়াশীল, তারা কথা বলবে। যারা সভা সমাবেশ, সেমিনার, সিম্পোজিয়াম সব কিছু করবারই সাংবিধানিক অধিকারও আছে, কিন্তু কোনটা কতখানি দরকার? মাত্র সরকারের 100 দিন পূর্ণ হয় নাই, তার মধ্যে কি করতে হবে কি করতে হবে না, রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল হিসেবে তাদের ভূমিকা পালন করবে, সেটা আমি বিশ্বাস করি। আর দায়িত্বশীল ভূমিকা পালন করতে যদি ব্যর্থ হয়, তাহলে সেটা তাদেরও জনগণের কাছে কিন্তু জবাবদিহি করতে হবে। কারণ এদেশের জনগণ কিন্তু সবসময় সব কথা মনে রাখে না, কিন্তু একটা পর্যায়ে যখন নির্বাচন আসে, নির্বাচনের সময় কিন্তু ঠিকই মনে রাখে। সুতরাং সেই দিক থেকে আমি চিন্তা করব যে পার্লামেন্টে যারা আছে তারা তাদের যথার্থ দায়িত্ব পালন করবে। পার্লামেন্টের বিরোধী দল আছে, বিরোধী দলকে। আরো একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অ্যাডভোকেট আলী নাসির খান, জয়েন্ট চিফ অর্গানাইজার এনসিপি। স্বাগত জানাচ্ছি আপনাকেও। যেমনটি আমরা শুরুতেই বলছিলাম, গণভোটের দাবি বাস্তবায়নে 11 দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা হয়েছে, এবং হামিদুর রহমান আজাদ যেমনটি জানিয়েছেন আগামী 16 মে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ করবে 11 দল। এরপর 13 জন চট্টগ্রামে, 20 জন খুলনায়, 27 জন ময়মনসিংহে, 11 জুলাই রংপুর, 18 জুলাই বরিশাল ও 25 জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ করা হবে। অ্যাডভোকেট আলী নাসির, একটু জানতে চাই এই যে ধারাবাহিক কর্মসূচির মধ্য দিয়ে আসলে বিরোধী দল কি বার্তা দিতে চাইছে? আপনাকে অনেক ধন্যবাদ। যারা আলোচনা শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সহ আলোচককে ধন্যবাদ জানাচ্ছি। তো খুবই দুর্ভাগ্যজনক বাংলাদেশে যে আমাদের এই 25-এর নির্বাচনের 26-এর নির্বাচনের পরে জনগণ যেখানে স্পষ্টত রায় দিয়ে দিয়েছে গণভোটে 69% মানুষ, এবং জুলাই সনদের ভিত্তিতে যে সংস্কার হবার কথা
মৌলিক সংস্কারের ব্যাপারে তো গণভোট হয়েছিল, সেটি অস্বীকার করা হয়েছে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি ডিফেক্টিভ প্রধানমন্ত্রী আমরা জানি, প্রক্সি প্রধানমন্ত্রী বলা হয়, তিনি বলছিলেন যে নির্বাচনটি যাতে সঠিক সময় হয় এজন্য তারা অনেকটা মেনে নিয়েছেন। এই ধরনের আলাপ আমরা শুনেছি। তিনি বলেছেন নির্বাচন না হওয়ার আশঙ্কায় সবকিছুতে আপোষ করেছেন। তাহলে বেগম খালেদা জিয়া যে দলের নেতৃত্ব দিয়েছেন, আপোষহীন নেত্রী ছিলেন, এবং জিয়াউর রহমান সাহেব সম্পর্কে আমরা জানি, সেখানে আজকের বিএনপি আপোষ করে অনেক কারণ রয়েছে। তিনি নিজেকে গুমের শিকার দাবি করলেও তিনি আবার জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন সুদূর ভারত থেকে, শিলং থেকে। তো আজকে যেই পার্লামেন্টের বাইরে যে অবস্থা, এবং সরকার সংবিধান সংস্কার না করে যে সংশোধনের আলাপ করছে, এবং যেভাবে জুলাই সনদকে আননেসারি বলা হচ্ছে, তাদের দলে এমপি বলেছেন, এবং আমরা দায়িত্বশীল মন্ত্রীর পক্ষ থেকে শুনেছি সেদিন যোগাযোগ মন্ত্রী বলেছেন বিএনপির মতো করে হবে, কারণ বিএনপিকে 2/3 মেজরিটি দিয়েছে। তাহলে গণভোটটি কি করে আসলো? গণভোটের বিধান তো আগেও সংবিধানে ছিল বা ভবিষ্যতেও থাকবো। তো এখন যে আমরা এই 10 দলীয় জোট যেই বিভাগীয় সমাবেশের ডাক দিয়েছে মানুষকে সাথে নিয়ে, সেক্ষেত্রে আবার মাঠে ময়দানে যেতে হবে, জনগণকে সংশ্লিষ্ট করতে হবে, এবং সর্বশেষ এই গণভোটের রায় বাস্তবায়ন হবে। ততদিনে অনেক জল ঘোলা হবে, এবং এই যেই দায়িত্বশীল এখন বর্তমান সরকার, সেটা আরও অনেক বেশি অজনপ্রিয় হবে। এবং আমরা অনেক সিমটম দেখতে পাচ্ছি যে বিশেষ করে গুপ্ত বলে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে খোঁচাখুচি রাজনীতির সূচনা করেছেন, এবং নানান ধরনের যে আলাপ আলোচনা আমরা শুনছি, তো এইটির মধ্য দিয়ে মূলত রাষ্ট্র পরিচালনায় বিএনপির যে ব্যর্থতা তা তিনি ঢাকতে চাচ্ছেন। এবং সেই যে ট্যাগিংয়ের রাজনীতি, আপনি পার্লামেন্টের আলোচনা শুনতে পারবেন মুক্তিযুদ্ধের পক্ষ, মুক্তিযুদ্ধের বিপক্ষ, কে গুপ্ত কে সুপ্ত। তারপরে 8 মিনিটের আপনার যেই রাষ্ট্রপতি ভাষণের উপর যে বক্তব্য, সেখানে শুনে সরকার দলের সাংসদরা যে আলাপ দিচ্ছেন, 8 মিনিটের মধ্যে 6 মিনিট প্রশংসা বাক্য, স্তুতি বাক্য। তো আমাদের মনে হয় যে জনগণের পয়সা এইভাবে সংসদে অপচয় না করে মানপত্র পড়ার জন্য আপনার সংসদের বাইরে 2টা সেশন করা যেতে পারে, যে একটা হচ্ছে মানপত্র পাঠ, আর একটা হচ্ছে মানহানির জন্য বিরোধী দলের প্রতি নিন্দা চর্চার জন্য। এই ধরনের সেশনগুলো বাইরে করে আসা উচিত। কিন্তু অ্যাডভোকেট আলী নাসির, যেমনটি আসলে অ্যাডভোকেট রফিক শিকদার বলছিল যে বিরোধী দলকে আসলে দায়িত্বশীল আচরণ করতে হবে। বিরোধী দল কি দায়িত্বশীল আচরণ করছে? বিরোধী দল যখন বলে যে আওয়ামী লীগ সরকারের পতন হতে 17 বছর লেগেছে, বিএনপি 17 দিনও লাগবে না, সেটি কি আসলে গণতান্ত্রিক বার্তা? না, আপনার কি মনে হয় এটা অগণতান্ত্রিক কোনো বার্তা? কারণ আপনি গণভোটকে অস্বীকার করছেন, যে কারণে এদেশের ছেলেরা, মেয়েরা, সাধারণ মানুষরা রক্ত ঝরিয়েছে, তাকে যখন অস্বীকার করছেন, যে কারণে আপনি ক্ষমতায় আসীন আছেন, যে নির্বাচনটি আপনি এই সময় করতে পারতেন না, আপনার 2029 সাল বা 42 সাল পর্যন্ত অপেক্ষা করতে হতো। আপনি সময় যখন ফুরিয়ে যায়, বলে না বিপদ কেটে গেলে মানুষ বিএনপি হয়ে যায়, বিএনপির দশা হচ্ছে তাই। যার উপর দাঁড়িয়ে, যেই সনদের উপর দাঁড়িয়ে আজকে তারা ক্ষমতায় আসেন, সেটা যখন ভুলে যাচ্ছে, কিন্তু প্রধানমন্ত্রী যখন বলছেন যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে, তখন বিরোধী দল কেন আস্থা রাখতে পারছে না? আজকে মাননীয় প্রধানমন্ত্রী কি বললেন? তিনি জনতুষ্টির রাজনীতি করতে চান না, তিনি পপুলিস্ট কোনো সিদ্ধান্ত নিতে চান না, তিনি বাস্তবের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে চান। তাহলে তার দলের যারা সাংসদ রয়েছেন, তিনি সহ প্রত্যেকে তো সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার কথা ছিল। আজকে আমাদের যদি 72-এর সংবিধানটি সংস্কার হয়ে যেত, জনগণের একটা সংবিধান পেতাম, অনেক সমস্যারই সমাধান হতো। কারণ হচ্ছে চেক এন্ড ব্যালেন্স। আইনমন্ত্রী 17 সদস্যের একটি বিশেষ সংবিধান সংশোধনী কমিটি এজন্য তো জনগণ গণভোট দেয় নাই। গণভোটের মধ্য দিয়ে পরিষ্কার করে দিয়েছে যে কোন কোন বিষয়ে সংস্কার হবে। এর আগেই দলগুলোর মধ্যে ঐক্যমত্য হয়েছে। তো এই যে আপনি এবং কথা কাজের মিলের রাজনীতি করছেন না, আপনি মুখরোচক অনেক কথা বলতে পারবেন, পার্লামেন্টে আপনি খুব মুখরোচক কথা বলছেন, বাইরে এক ধরনের রাজনীতি করছেন, যখন আপনার সংস্কার আলাপ আসছে আপনি সেখান থেকে সরে যাচ্ছেন। বরঞ্চ আপনি সে পুরনো কায়দায় মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বিপক্ষে শক্তি আবার একটা জঙ্গিন নাটক সাজানোর বিভিন্ন আলামত দেখতে পাচ্ছি। আপনারা যখন সংবিধান সংস্কার পরিষদের কথা বলছেন, শপথের কথা বলছেন, তখন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আবার বলছেন যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অবৈধ, অসাংবিধানিক এবং সংবিধান বহির্ভূত আদেশ রাষ্ট্রপতি জারি করেছিলেন। তাহলে কোন আদেশ বলে তারা এই নির্বাচনে অংশ নিয়েছেন? এই নির্বাচনটি ওই পুরনো 72 সংবিধানের কোন আপনার আর্টিকেল বলে হয়েছে? আপনি হচ্ছে যে ক্ষমতায় যখন থাকবেন ততটুকু হচ্ছে আপনার জন্য হালাল, আর যতটুকু হচ্ছে আপনার নির্বাহী ক্ষমতা কমায় ততটুকু হচ্ছে হারাম। এখন একটা কর্তৃত্ববাদী সরকার স্থাপন করতে চায় এই বিএনপির এই যারা মন্ত্রী এমপি সহ যে পুরো সেটআপ, অন্য কিছু নাই তো জনগণের জন্য তাদের কোনো প্যাকেজ নেই। অ্যাডভোকেট রফিক শিকদার, যেমনটি অ্যাডভোকেট আলী নাসির খান তুলে ধরলেন যে যেগুলো আসলে আপনাদের সুবিধা মতো বা আপনাদের কল্যাণে সেগুলো আপনারা মেনে নিচ্ছেন, আর যেগুলো আসলে আপনাদের নির্বাহী ক্ষমতা কমিয়ে দিচ্ছে তার সেই বিষয়গুলো আপনারা মানছেন না, বিষয়টি কি আসলে এমন?
প্রথম আপনাকে দেখতে হবে যে যে সকল রাজনৈতিক দলগুলো টকশোতে এসে কথা বলে বা পার্লামেন্টে যারা গেছে পার্লামেন্টে কথা বলে তাদেরকে আগে বুঝতে হবে যে তাদের ইতিহাসটা কী, তাদের অভিজ্ঞতা কী, তাদের কী কী দায়িত্ব আছে জনগণের প্রতি, তাদের কী কী কমিটমেন্ট আছে, রাজনৈতিক দল হিসেবে তারা কতদিন জনগণের পাশে ছিল, ভোটের আগে কত বছর কত যুগ জনগণের কাছে ছিল, জনগণের কাছে কয়েক যুগ কয়েক দশক সংগ্রাম করেছে গণতন্ত্রের জন্য, কত মাস কত বছরের পর বছর জেল খেটেছে এই দাবি আদায়ের জন্য, বুঝতে হবে। সেখানে যদি আপনি আসেন তাহলে সময়ের পরিক্রমায় স্বাধীনতার পরে সবচেয়ে বেশি যে দলটি সংগ্রাম করেছে রাজপথে গণতন্ত্রের জন্য লড়াই করেছে সেটা হচ্ছে বিএনপি। তো বিএনপি জনগণের জন্য কতখানি দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে সেটা কিন্তু জনগণ বারবার বিচার করেছে ভোটের মাধ্যমে। এবং আমি যদি বলি যে 91 সাল 96 সাল 2001 সাল ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচন ছিল, সর্বশেষ 2025 সালে যে নির্বাচনটি হলো 12ই ফেব্রুয়ারি, এই নির্বাচনে কি বলে যে 2026 সালের 12ই ফেব্রুয়ারি এই নির্বাচনগুলোতে প্রমাণ করেছে জনগণ যে বিএনপি একমাত্র রাজনৈতিক জনপ্রিয় দল যে দলকে জনগণ বিশ্বাস করে ভালোবাসে এবং শ্রদ্ধা করে, এবং যে জনগণ যে দলের প্রতি শ্রদ্ধা থাকে বিশ্বাস থাকে সেই দলকে কিন্তু জনগণ ভোটে নির্বাচিত করে বা সম্মান করে। আর সম্মান না করলে শ্রদ্ধা না করলে ভালোবাসা না থাকলে সেটি রাজনৈতিক দল হিসেবে কিংবা কোনো ব্যক্তি হিসেবে তার কোনো সমাজে বা দেশে জায়গা থাকে না। সে কারণে আমি বলবো যে বিএনপিকে জনগণ ভোট দিয়েছে সেটা বিশ্বাস করি যে বিএনপি কী করতে পারবে। এখানে আপনার গণভোটের কথা যে বলা হয়েছে, গণভোটের মধ্যে অনেকগুলো ফাংশন ছিল, সেখানে কিন্তু এখানে নোট অফ ডিসেন্ট ছিল। আমার কথা হলো যাই থাকুক আজকে পার্লামেন্টে একটা তিনি বললেন যে ছায়া প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে বললেন, তো স্বরাষ্ট্রমন্ত্রী যদি ছায়া প্রধানমন্ত্রী হয় তাহলে প্রধানমন্ত্রী অবস্থানটা কোথায়? এগুলো কোনো কথা না। যে প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে এবং দায়িত্ব নেবার আগে কিংবা নির্বাচনে জিতবার পরে বিরোধী দলের নেতাদের খোঁজখবর নেয়, বিরোধী দলের নেতাদের বাসায় যায়, তারপরে অসুস্থ মানুষ পার্লামেন্টারিয়ানদের কাছে যায় এবং দলের কমিটমেন্ট যে তাহলে বিরোধী দল কেন বিএনপির বিরুদ্ধে অভিযোগ করছে বিএনপি আওয়ামী লীগের স্টাইলে দেশ চালাচ্ছে? এবং নাহিদ ইসলাম এর আগে প্রশ্ন রেখেছেন যে অতীতে কোন দল 2 মাসে এতটা জনপ্রিয় হয়েছে কিনা। এবং আপনি দেখেন যে একটা যে ফ্যাসিস্ট একটা সরকার, যেটা সরকার পালিয়ে গেল পতিত, সেই সরকারগুলো যখন নাকি বিরোধী দলে ছিল বা সরকারই ছিল যে ভাষায় কথা বলতো, আজকে দেখতেছি সময় পরিক্রমায় জামাতে ইসলাম এবং জামাতে ইসলামের সাথে নতুন সংগঠন, তাদের অনেক সম্ভাবনা ছিল, সম্ভাবনা আছে। সেই সংগঠনটি অনেক বড় না, কিন্তু একেবারে আকারে যে অনেক বড় সেটাও না, কিন্তু তারা যদি আকারে বড় হতে হয়, জনপ্রিয়তা হয়, জনগণমুখী হতে হয়, কল্যাণমুখী হতে জনগণের যেতে হবে। যেতে না যেতেই যারা যে জাতীয় বক্তব্য দিতে চায় পার্লামেন্টে বা রাজপথে, এগুলো বক্তব্য পর্যন্তই থাকবে। কারণ বিএনপিকে যদি কেউ পার্লামেন্টে শেখাতে চায় পার্লামেন্টের রাজনীতি, বিএনপিকে যদি কেউ রাজপথের রাজনীতি শেখাতে চায় তাহলে সে ভুল করবে। কারণ বিএনপি রাজপথে রাজনীতি করে সংগ্রাম করেই পার্লামেন্টে গেছে, সরকারে গেছে, এবং সেটা ইতিহাসও আছে। এবং আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, সেই দলের সাথে বিএনপি লড়াই করে বিএনপি ছাত্র সংগঠন, জাতীয়তাবাদী ছাত্র দল, চাকসু, রাকসু, ডাকসু, ইউকসু, বুয়েট সমস্ত জায়গায় নির্বাচনের ইতিহাস বিএনপির আছে, সেটা 89 এবং 90 সালে, সেটা আপনারা জানেন। এবং শেখ হাসিনার সাথে নির্বাচন করে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হয়, বুঝতে হবে আপনাকে। এবং এই দেশে যদি আপনি বলেন যে যখনই সংকট তৈরি হয়েছে তখন বিএনপি মানুষের জনগণের পাশে দাঁড়িয়েছে। এমনকি স্বাধীনতার যুদ্ধের সময় 71 সালে জিয়াউর রহমানকে জনগণের পাশে দাঁড়াতে যুদ্ধ ঘোষণা করে এবং যুদ্ধ করে। আবার একইভাবে দেশের যখন ক্ষমতা আসলো 82 সালে 9 বছর বেগম খালেদা জিয়া সংগ্রাম করেছে এবং তিনি প্রমাণ করেছেন যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এন্ড স্ট্রাগল ফর দ্য এক্সিস্টেন্স। সুতরাং বিএনপিকে গণতন্ত্রের জন্য আমি যদি একটু তুলে ধরি যে গণহত্যার দোষর এখনো দেশের রাষ্ট্রপতি, এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ ও গ্রেপ্তারের দাবি তুলেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ বিষয়ে বিএনপির ভাবনাটা কি? প্রশ্নটি রাখছি, বিরতির পর ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আড়াই সিল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। অ্যাডভোকেট রফিক শিকদার, যেমনটি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, গণহত্যার দোষর এখন দেশের রাষ্ট্রপতি, এবং তিনি আরও বলেন এখন নির্বাচিত সরকার চাইলে বিএনপির রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে। বিএনপিতে সে ধরনের যোগ্য ও আস্থাভাজন লোক রয়েছেন। গাধাকে দিয়ে হাল চাষ করিয়ে কোনো বাহাদুরি নেই বলে মন্তব্য করে তিনি দাবি করেন এটা সরকারের দেউলিয়াত্ম। যদি রাষ্ট্রপতি ইস্যুতে বিএনপির ভাবনা জানতে চাই। দেখুন, রাষ্ট্রপতি, রাষ্ট্র, সরকার এবং রাজনীতি, জনগণ, এগুলো নিয়ে বিএনপির অবশ্যই ইতিবাচক ভাবনা আছে, এবং বিরোধী দল যারা আছে তাদেরও আমি বলবো যে ইতিবাচক ভাবনা থাকার কথা। তো তারা যে কথাগুলো তুলছে সেগুলো পার্লামেন্টে আলোচনা হচ্ছে, ভালো।
এগুলো আলোচনা হবে, আলোচনা হচ্ছে, এবং সে ব্যাপারে আলোচনা হলে একটা পর্যায়ে সিদ্ধান্তে যেতে পারে। সে ব্যাপারেও আমি নিজে এখন অবশ্য বিএনপির বা সরকারের বা পার্লামেন্টের ভাবনার কথা আমি পুরোপুরি এখন বলতে পারছি না। তবে আমি এটুকু বলতে পারি যে যে সরকারটি পালিয়ে গেল, যে পার্লামেন্টের সব মেম্বাররা পালিয়ে গেল, যে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী পালিয়ে গেল, সেই দলের যারা আছে আজকে পালিয়ে লুকিয়ে আস্ফালন করতে চায়, তাদের সরে যদি আবার কখনো কখনো পার্লামেন্টে যারা নির্বাচিত আছে, যাদের নির্বাচন করে তারা পার্লামেন্টে গেছে, ভাবমূর্তি আছে, জনগণের সুষ্ঠু ভোটে গেছে, বিরোধী দলে যারা গেছে আমি বলবো না যে তারা সুষ্ঠু ভোটে যায় নাই, সুষ্ঠু ভোটে তারা গেছে, তাদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সেটি সরকারি দলের ব্যাপারে যে সকল আলোচনাগুলো করে। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা থাকবে না। এবং গত 15 বছর যে গুম খুন হত্যার রাজনীতি চলেছে, বিরোধী দলের উপরে যেভাবে দমন নিপীড়ন করেছে, বা আওয়ামী লীগের শাসনামলে বিরোধী দলকে যেভাবে কুণ্ঠাসা করতে চেষ্টা করেছে, গণতন্ত্রকে যেভাবে গলা টিপে হত্যা করা হয়েছিল, আগামী দিনে আমি বিশ্বাস করি যে সেটি হবে না। নতুন রাজনীতি হবে এবং নতুন রাজনীতির যাত্রা শুরু হয়ে গেছে। সেটি তারেক রহমান, যিনি প্রধানমন্ত্রী আজকে এবং সংসদ নেতা, বক্তব্য থেকে এবং চালচলন কথাবার্তা থেকে দেশ জাতি বুঝে গেছে একজন রাজনীতিবিদের যে দেশপ্রেম থাকা উচিত, একজন রাজনীতিবিদের যে সৎ থাকা উচিত, এবং দুর্নীতিমুক্ত সন্ত্রাস সরকার গঠন, দেশ পরিচালনা করতে হলে যে সকল গুণাবলীগুলো থাকা দরকার সেগুলো তারেক রহমানের মধ্যে বিরাজ করছে। সুতরাং আমি বলবো যে প্রেসিডেন্টের ব্যাপারে যে আলোচনাটা হচ্ছে, হ্যাঁ অবশ্যই প্রেসিডেন্ট যিনি ছিলেন বা যিনি আছেন, উনি ওই ফ্যাসিস্ট সরকারের সময়ের তিনি প্রেসিডেন্ট। তো আমি জানি না যে তিনি আছেন, তিনি তো ইচ্ছা করলে পদত্যাগ করবার সুযোগ আছে, কিন্তু তিনি পদত্যাগ কেন করেন নাই সেটাও আমি জানি না। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা ওনার ব্যাপার। আর বিরোধী দল যেটা দাবি করেছে, আলোচনা হচ্ছে, এটা পার্লামেন্টের বাইরেও আলোচনা হয়, এটা হতে পারে মানুষের আলোচনা, মানুষের কনসেপ্ট, সেটা সময় কথা বলবে, সময় বলে দিবে। আলী রাসেল খান, রাষ্ট্রপতি ইস্যুতে দুটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। রাষ্ট্রপতি অপসারণে এখন মূল বাধাটা আসলে কি, সাংবিধানিক জটিলতা নাকি রাজনৈতিক সমঝোতা? আরও একটি প্রশ্ন, একদিকে নাহিদ ইসলাম বলছেন যে আমাদের দুর্ভাগ্য একজন দুর্নীতিবাজ, অপদার্থ, মিথ্যুক, গণহত্যার দোষর এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি। আবার অন্যদিকে এই রাষ্ট্রপতির অধীনেই তিনি অন্তর্বর্তী সরকারের শাসনামলে উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন। বলা হচ্ছে যে সময় এক না, এটি বলে কি আসলে নৈতিক দায় এড়ানো সম্ভব? তিনি এটির উত্তর দিয়েছেন যে তখন দুইটা অপশন ছিল, জাতীয় সরকার গঠন করা এবং সেনাবাহিনীর হাতে ক্ষমতা তুলে দেওয়া। ওই সিচুয়েশনের সাথে এখন একটা ইলেক্টেড গভর্নমেন্ট আছে। যদিও ভাইয়ের বক্তব্যের সাথে আমি দ্বিমত পোষণ করছি, এখানে ইঞ্জিনিয়ারিং হয়েছে, টিআইবির রিপোর্ট বলেছে, আমরা বলি না। ইউরোপীয় ইউনিয়নের যেই প্রতিনিধি দল সারা দেশে দেখেছেন, তারাও আলোচনা করছেন। এটা বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি থেকে এসছে। এই ত্রুটিপূর্ণ নির্বাচনের পরও দেশের সংহতির স্বার্থে বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। আজকে পার্লামেন্ট অনেক ফাংশনাল। রাষ্ট্রপতির ইস্যুতে বিভিন্নবার আলোচনা করেছে, আমরা পূর্বে অনেক আলোচনা করেছি। এই দায়টা পুরোপুরি বিএনপি চায় না। বিএনপির হয়তোবা ভয় জাগে মনে, ভবিষ্যতে কোনোদিন যদি পতিত শক্তি ফেরত আসে, 7-এর যেই আর্টিকেল সংবিধানের, সেই অনুযায়ী আবার তাদের ফাঁসিতে ঝুলতে হয় কিনা, সেই ভয় কাজ করে কিনা আমি জানি না। অথবা তারা এটি ভাবেন কিনা যত মন্দ কর্ম আছে চুপ্পুকে দিয়ে করানো। কিন্তু এই চুপ্পু নাহিদ ইসলাম বলেছিলেন, তাকে আনা হয়েছিল যে মরহুম বেগম জিয়া এবং তারেক রহমানের শাস্তি নিশ্চিত করার জন্য। তাদের বিরুদ্ধে যে মামলা ছিল সেগুলো, দুর্নীতি দমন কমিশনে তিনি কমিশনার ছিলেন। তার আরও দায়িত্ব ছিল আপনার হাসিনা এবং তার মন্ত্রীর যে দুর্নীতি বিভিন্ন, এগুলোর ক্লিনশিট দেওয়া। এস আলমের বিরাট আপনার ক্যাশিয়ারের ভূমিকা পালন করেছেন এই শাহাবুদ্দিন চুপ্পু, আপনি জানেন, ইসলামী ব্যাংক দখল করার অন্যতম কারিগর, আরও বহু অপকর্মের হোতা। এই ধরনের নষ্ট চরিত্রের জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে যার ভূমিকা, এর আগে যিনি বেগম খালেদা জিয়া, তারেক জিয়া, বিএনপির জাতীয়তাবাদী রাজনীতির বিপক্ষে ছিলেন, এই হাসিনার সেফগার্ড হিসেবে কাজ করেছেন। কোন হিসেবে, কিসের ভয়ে, কাকে সন্তুষ্ট রাখার জন্যে তারেক রহমানের মতো একজন প্রধানমন্ত্রী এবং তার যেই দলের যারা আছেন পার্লামেন্টে, যারা ইমপিচ করতে পারেন এই রাষ্ট্রপতিকে, কেন করছেন না, এটি আমাদের বুঝে আসে না। তাহলে কি আমরা সেই স্বৈরাচারী একটা সিমটম রেখে দিতে চাই? মানুষ কিন্তু হাসাহাসি করে বলে, আপনার উদ্দেশ্যে বলছি, যে পার্লামেন্টে 3টি দলের রিপ্রেজেন্টেশন আছে। আওয়ামী লীগের পক্ষ থেকে হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু, জামাতের পক্ষ থেকে বিরোধী দলের নেতা হচ্ছে শফিকুর রহমান, এবং সরকারি দলতে রয়েছেন তারেক রহমান। তাহলে আপনি এই ফেসিবাদের সিম্বল কেন রেখে দিচ্ছেন? আপনার এখানে যে সুযোগ আছে, আপনি ইমপিচ করে দিতে পারেন। এই শাহাবুদ্দিন চুপ্পুকে কন্টিনিউ করার মধ্য দিয়ে ভবিষ্যতে এমন ঘটনাও ঘটতে পারে
যে এটি কিন্তু রাষ্ট্রের 1 নম্বর নাগরিক। আপনি জানেন যে প্রেসিডেন্ট ডিক্রি বলে অনেক কিছু করতে পারে। তো আবার কবে আদালতে চ্যালেঞ্জ হয়? এখনো ফেসিবাদের ভূত কিন্তু আদালতে চেপে আছে। আপনারা জানেন জুডিশিয়াল কু হবার সম্ভাবনা দেখা দিয়েছিল 5 আগস্টের পরে। তো এরা যে আবার এই সরকারটিকে অসাংবিধানিক বলবে না, পুরো প্রক্রিয়াটাকে অসাংবিধানিক বলবে না এবং চুপ যে ভবিষ্যতে একটা এমার্জেন্সি ঘোষণা করে বসবে না, আপনি এটা নিশ্চিত কি যে আশঙ্কার কথা আপনি বলছেন সেটি আসলে সরকার ভাবছে কি? সরকার তো ভাবে না। ক্ষমতায় চলে গেলে বললাম না যে বিপদ কেটে গেলে বিএনপি হয়ে যায়। সরকার হাসিনাও তো একসময় ভাবে নাই তার যে বিপদ ঘনিয়ে আসবে। এদেশের ছাত্র জনতার সাধারণ মানুষ তাকে উৎখাত করেছে। এই বিএনপি যদি এইভাবে চলতে থাকে, গণভোটকে যদি অস্বীকার করে এবং হাসিনার এই মুজিববাদী এলিমেন্ট সব কিছু যদি জিয়ে রাখে, 72 সংবিধান রাখে, যেখানে আপনি এই সংবিধানে হাত দিলে বা এই সংস্কারে হাত দিলে মানে আপনার কল্লা কাটার মতো অবস্থা হবে। এই যে বিপদ আপনি জিয়ে রাখছেন, আপনি নিশ্চিত না তারেক রহমান কি নিশ্চিত যে আগামীকাল তিনি বেঁচে থাকবেন? লিডারশিপ ফেল হইতে পারে, আপনার সিস্টেমের উপর ডিপেন্ড করতে হবে। তো এখন যারা নিজেদের অনেক প্রভাবশালী ভাবছেন, সালাউদ্দিন সাহেব, মানুষের তো ন্যাচারাল ডেথ হতে পারে। আমি এটা বলছি যে আগামীকাল যে আমরা বেঁচে থাকবো না হতে পারে, একটা ভূমিকম্প হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, অন্য কিছু। তো আগামীকাল যে লিডারশিপ ফেলার দেখা দেয়, তখন আপনি এই পার্লামেন্টকে এভাবে রেখে চুপ্পুকে রেখে আপনি কোনো সংস্কার না করে আপনি যদি মনে করেন আপনি প্রোটেক্টেড হয়ে গেছেন, আপনি তো ভুল করছেন। এই জন্য যেই কাজটি ইমিডিয়েটলি করে ফেলা দরকার সেটি হচ্ছে এই সংবিধান সংস্কার এবং অন্যান্য সংস্কার করে ফেলা। আপনি যেটাকে জিয়ে রাখেন, আপনি কিন্তু ভবিষ্যতের বিপদকে ডেকে আনছেন। আমি মনে করছি বিএনপি একটি বিপদে যাচ্ছে। ভাই যেটি শঙ্কা করেছেন যে আমরা সমালোচনা করে আবার পতিত শক্তিকে আবার রিলেভেন্ট করছি, আমরা রিলেভেন্ট করছি না, বরঞ্চ গণতান্ত্রিক এই বিতর্কের মধ্য দিয়ে পতিত দলটি যে ইররেলিভেন্ট, যে আওয়ামী লীগ নামক দল যে ইররেলিভেন্ট, এটি প্রমাণিত হয়েছে। মাঠে ঘাটে বাজারে বন্দরে সংসদে কোথাও আপনি আওয়ামী লীগের জন্য আফসোস খুঁজে পাবেন না। কেউ বলেন আগে একদিকে পার্লামেন্ট অর্থমন্ত্রী বলছেন যে বিএনপির শাসনামলে কোনো আর্থিক বিশৃঙ্খলা নেই, অন্যদিকে নাহিদ ইসলাম বলছেন বিএনপির উপর আস্থা রাখতে পারছি না। কেন এই অনাস্থা, আমি সেই কারণ জানতে চাইবো। আবারও বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। তো জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথে থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। অ্যাডভোকেট আলী নাসির খান, আমরা যেমনটি দেখলাম শেষ হলো ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন এবং 25 কার্যদিবসে 94টি বিল পাশ হলো এবং আজ সংসদে অর্থমন্ত্রী আমর খসরু মাহমুদ চৌধুরী পুঁজিবাজার ও বীমা সংক্রান্ত 2টি বিল পাশের সময় বিএনপির শাসনামলে কোনো আর্থিক বিশৃঙ্খলা নেই বলে দাবি করেন। এর উত্তরে যেমনটি নাহিদ ইসলাম বললেন, বিএনপির উপর আস্থা রাখতে পারছি না। কেন এই অনাস্থা? অনাস্থার অনেকগুলো কারণ রয়েছে। কারণ কেন্দ্রীয় ব্যাংকের যিনি গভর্নর নিয়োগ করা হয়েছে একজন ব্যবসায়ী, নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেছেন মূলত বিএনপির পক্ষে যারা নির্বাচন করে এখন পার্লামেন্টে আছে এবং অন্য যারা ঋণ খেলাফি, যারা সামান্য কিছু টাকা দিয়ে দলীয় শক্তি ব্যবহার করে তাদের ঋণ আবার রিশিডিউল করেছে, তাদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এবং বিভিন্ন অসৎ যারা ব্যবসায়ী আছে, বিএনপির কিছু সিক্রেট মানে ফ্রেন্ডস ফেলো আছে যারা 2001 থেকে 5-6 সাল পর্যন্ত বিতর্কিত ব্যবসায় লিপ্ত ছিলেন। এগুলোর নাম বলতে গেলে আবার অনেক উত্তেজনা বিরাজ করবে। এটি বিশেষ ভবনের নাম আমরা বলতে চাচ্ছি না, কত পার্সেন্ট নেওয়া হতো এগুলো আমরা বলতে গেলে আরও বেশি উত্তেজনা ছড়াবে এবং যে কয়বার চ্যাম্পিয়ন হয়েছে এইসব কথা বলতে গেলে বলবে যে বিভিন্ন স্টাইলে আমরা বয়ান করি। এই যে পুরনো ট্রমা এবং আগের চেয়ে ভালো আছেন, অনেক ম্যাচিউর হয়ে গেছেন, কার সম্পর্কে বলা হয়, এই যে ইত্যাদি আমি ইঙ্গিত করে বলছি, আশা করি দর্শক শ্রোতা যারা আছেন তারা বুঝতে পারবেন। তো এবং দুর্নীতি দমন কমিশনের লিডারশিপ এখনও নাই। এই দুর্নীতি দমন কমিশনই চেক অ্যান্ড ব্যালেন্স রাখবে, সরকারি কর্মচারী, আমাদের যে এমপি মন্ত্রী সবাই আছেন এবং আর্থিক যে অন্য খাতগুলো রয়েছেন, ব্যাংকের ডিরেক্টর কারা নিয়োগ পাচ্ছেন এবং যে 2টি বিলের কথা বলেছেন সিকিউরিটি এক্সচেঞ্জ, এগুলোতে যারা ডিরেক্টর হিসেবে আসবেন এবং নেতৃত্বে যারা আসবেন চেয়ারম্যান হিসেবে, তাদের নিয়োগের ক্ষেত্রে বয়সের সীমা, এই যে আপনি অযোগ্য অথর্ব দলীয় দাস লোকদের বসাবেন এবং আর্থিক খাতের সাথে অনেক কিছু জড়িত, যেমন কেন্দ্রীয় ব্যাংকের সাথে মুদ্রানীতি জড়িত, মুদ্রাস্ফীতির হিসাব জড়িত, আপনি যে বিভিন্ন কার্ড সেবা প্রদান করছেন সেটি কি টাকা ছাপিয়ে করবেন নাকি আপনি আয় করে করবেন, আপনার বিদেশি রপ্তানি বাড়বে বা আমাদের দেশে ডিরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট বাড়বে কিনা। আমরা তো দেখতে পাচ্ছি, এটি বিএনপির দুর্ভাগ্য কিনা জানি না, বিএনপি যখনই ক্ষমতায় আসে তখন দেশে নানান ক্রাইসিস দেখা দেয়, ঠিকমতো তেল পাওয়া যাচ্ছে না, এখন আমাদের যে বিদ্যুৎ সঞ্চালনে নানান ধরনের অসুবিধা হচ্ছে, যদিও রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সঞ্চালন লাইনে হয়তো বা কিছুদিনের মধ্যে বিদ্যুৎ পৌঁছাবে, তো সাস্টেনেবল না। আমরা কি দেখলাম যে আমাদের দেশে তীব্র জ্বালানি সংকট দেখা গেল, কিন্তু একটা দেশে জ্বালানি নিরাপত্তা বলতে একটা কথা আছে। আপনি ইমার্জেন্সির সময়ে 5 মাস 10 মাস, কিছু কিছু দেশ, উন্নত দেশগুলো বা আধা উন্নত দেশগুলো অন্তত 1 বছর এটা টেনে নিয়ে যাওয়ার মতো সক্ষমতা আছে।
আমাদের ইস্টার্ন রিফাইনারি সহ বিভিন্ন যে প্রাইভেট রিফাইনারি রয়েছে সেখান থেকে কিন্তু অকটেন এবং পেট্রোলের উৎপাদন হয়। তো হঠাৎ করে এগুলো বিভিন্ন ফিলিং স্টেশনে কেন পাওয়া গেল না? সরকার কোনোরূপ নিয়ন্ত্রণ করতে পারলেন না এই সিন্ডিকেটকে। তারপরে কি দেখলাম মূল্য বৃদ্ধি হলো 16, 19 এই করে। তো এগুলোর অনেক ফেলিওর হয়েছে। এবং যিনি অর্থমন্ত্রী আছেন বয়স্ক ভদ্রলোক, অনেক অভিজ্ঞ মানুষ, আগে মন্ত্রী ছিলেন, তো তিনি কেমন পারফর্ম করবেন এ ব্যাপারে সন্দেহ আছে। আমরা যে আলামতগুলো দেখতে পাচ্ছি যে আর্থিক খাতে শৃঙ্খলার জন্য যে ধরনের এক্সপার্টাইজ প্রয়োজন, যে ধরনের দায়িত্বশীল, বিতর্কমুক্ত এবং যোগ্য মানুষদের যোগ্য জায়গায় বসানো উচিত, সেগুলো বিএনপি গভর্নমেন্ট করতে পারছে না। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আলী নাসির খান। অ্যাডভোকেট রফিক শিকদার, বিএনপি দাবি করছে আর্থিক খাতে বিএনপির অতীত ইতিহাসে কোনো বিশৃঙ্খলা বা অসঙ্গতি নেই, কিন্তু বিরোধী দল বিএনপির উপর আস্থা রাখতে পারছে না। দলীয়করণই কি এর মূল কারণ কিনা? বিএনপি অর্থনীতিকে শক্তিশালী করা, নতজন পররাষ্ট্রনীতি থেকে শক্তিশালী পররাষ্ট্রনীতি করা এবং আর্থিক বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলায় নিয়ে আসার ইতিহাস বিভিন্ন সময় আছে। এবং সাইফুর রহমান সাহেব যিনি বিএনপির অর্থমন্ত্রী ছিলেন, আপনি জানেন যে তখন যদি আওয়ামী লীগ সরকার আসতো, তো ওই সরকারও এই সাইফুর রহমান সাহেবের কাছ থেকে ফর্মুলা নিয়ে করতো। কাজে ওনারা যে কথাটা বলতেছেন টকশোতে এসে বা পার্লামেন্টে এসে যে বিএনপির উপরে বিশ্বাস রাখা যায় না, বিএনপির উপরে বিশ্বাস আছে বলেই মানুষ বিএনপিকে বারবার ভোট দেয়। আরেকটা কথা বলি যে পার্লামেন্টের নির্বাচনের ব্যাপারে যে ওনারা কথা বলেন, সংবিধানের 118 থেকে 126 পর্যন্ত নির্বাচন কমিশনকে সকল ক্ষমতা দেওয়া আছে। ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর ইচ্ছাতে তৈরি হয়েছে। ইন্টারিম গভর্নমেন্টে কিন্তু আজকে উনি যে সংগঠন করেন, ওনার সংগঠনের নেতাও কিন্তু সেই উপদেষ্টা ছিলেন। তো সেই সংগঠনটির তৈরি করা নির্বাচন কমিশন নির্বাচন করেছে। ওনারা বলছেন ওনাদের বক্তব্য নির্বাচন নাকি সুষ্ঠু হয় নাই। ঠিক আছে, সুষ্ঠু যদি না হয় আপনারা সেটা মেনে নিয়েছেন। আগেই বলেছে জামাতের ভাষায় ওনারা বলছিলেন, জামাত বলেছিল বাংলাদেশে নির্বাচন করতে দেওয়া হবে না, ওনারা নির্বাচনে গেছেন। তারপরে বলেছে নির্বাচন আমরা গেলেও নির্বাচন আমরা দেখব কি হয়। তো এগুলো বলে লাভ নাই, এগুলো মানুষ বিশ্বাস করে না। দুটো লাইন মন্তব্য নিতে চাই অ্যাডভোকেট রফিক শিকদার। যেমনটি আজ পার্লামেন্টে আমরা দেখলাম জামায়াতের কেউ রাজাকার বা আলবদর নয় বলে দাবি করেছেন সংসদের বিরোধী দলীয় উপনেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। এখন শুনে আমি এটা বলি, এদেশের মানুষ হোসেন মোহাম্মদ এরশাদকে স্বৈরাচার হিসেবে আখ্যায়িত করে গেছে। এখান থেকে উনি কোনোভাবেই মুছতে পারেন নাই। যদি হোসেন মোহাম্মদ এরশাদ বলেছে যে আমার চেয়ে তো বড় স্বৈরাচার শেখ হাসিনা, আমাকে কেন তো স্বৈরাচার বলে, শেখ হাসিনা তো গুলি করেছে, গুলির পর গুলি। তারপরে কিন্তু হোসেন মোহাম্মদ স্বৈরাচার থেকে শেখ হাসিনা ফেসিস্ট হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, এটাও বুঝতে পারবে না। আর জামাত ইসলামকে যে রাজাকারের দল বলে, এটাও ওনারা এখন পর্যন্ত এখান থেকে কোনো সরতে পারে নাই। এবং বড় আকারে বড় ইয়াতে বসে আজ পর্যন্ত জামাত ইসলামের বলে নাই যে 71-এর মুক্তিযুদ্ধে আমরা যে বিরোধিতা করেছি বা গণধর্ষণ ছিল আমরা জড়িত ছিলাম, সেই জন্য দেশবাসী গেছে ক্ষমা চাই। দেশবাসী ক্ষমা করবে কি না করবে সেটা দেশবাসীর ব্যাপার, ক্ষমা চায় নাই। আওয়ামী লীগও পালা গেছে, ইন্ডিয়াতে আছে, ফুর্তি করছে, সেখানে থেকেও আজ পর্যন্ত তারা ক্ষমা চায় নাই যে 15 বছর আমরা গুম করলাম, খুন করলাম, সেগুলো করলাম। এখানে হচ্ছে বাস্তবতা, এখানে এগুলো বলে লাভ নেই। এই এরা হচ্ছে এই পতিত এক। সুতরাং আমি বলবো যে আগামী কাল হচ্ছে 1 মে শ্রমজীবী মানুষের অধিকারের সমাবেশ হবে নয়াপল্টনে। আপনি যেটা শুরু করলেন বক্তব্যে শুরুতে, তারেক রহমান এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণে মে দিবসের যে আপনার ভাবনা সেটি তুলে ধরবেন তারেক রহমান সাহেব। বিএনপির পক্ষ থেকে এখানে কোনো জানান দেওয়ার কিছু নাই। প্রতি বছরই বিএনপি প্রতি বছরই মে দিবসে শ্রমিকদের সম্মানের স্মরণ করেন। আজকের আয়োজন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।